হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা কিন্তু অলরেডি ফার্স্ট চ্যাপ্টার সাকসেসফুলি শেষ করে ফেলেছি। চ্যাপ্টারে আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে অনেক ডিটেইলসে আলোচনা করেছি। একদম অনেক ডিটেইলসে আলোচনা করেছি। এবং আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে পুরোটাই আমরা আলোচনা করব STL ভেক্টর নিয়ে বা ডায়নামিক অ্যারে নিয়ে। ওকে? আর এখানে পিডিএফে STL ভেক্টর সম্পর্কে কিছু বলা আছে। এগুলোই মূলত আমি ডিটেইলস বুঝাবো আজকে এই বোর্ডে এখানে। আর আপনারা চাইলে এটা একটু পড়ে নিতে পারেন। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদিও বা কোর্স ইন্ট্রোডাকশন ভিডিওতে দেওয়াই আছে এটা। কোর্স ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে ওটার ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিঙ্কটা দেওয়া আছে। ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে যেগুলো বলাই আছে আমিও মূলত ওগুলোই আপনাদের আজকে একটু ডিটেইলসে বুঝাবো বোর্ডে। ওকে, সো STL ভেক্টর কি? STL ভেক্টর মূলত একটা ডাইনামিক অ্যারে। ওকে, এটাকে সি প্লাস প্লাসে ভেক্টর বলা হয়। সো ডাইনামিক অ্যারে কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, তাই না? আর ভেক্টরকে বা ডাইনামিক অ্যারেকে সি প্লাস প্লাসে STL কেন বলা হচ্ছে? STL কেন বলা হচ্ছে? STL মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ভেক্টর হচ্ছে একটা টেমপ্লেট লাইব্রেরি। সি প্লাস প্লাস একটা টেমপ্লেট লাইব্রেরি। এখন ভেক্টর কিন্তু ডাইনামিক অ্যারে। এখন হয়তোবা যারা সি প্লাস প্লাস জানেন না বা সি জানেন না, তাদের হয়তোবা একটু মাথা ঘুরতেছে, ভাই ডাইনামিক অ্যারে কি, তাই না? আপনি পাইথন বা জাভাস্ক্রিপ্টে যদি কাজ করে থাকেন, আপনি নরমালি যে অ্যারেটা ডিক্লেয়ার করেন, এটা মূলত ডাইনামিক অ্যারে হিসেবে ডিক্লেয়ার হয়। বাট সি প্লাস প্লাসে আপনি নরমালি যে অ্যারেটা ডিক্লেয়ার করবেন, এটা ডাইনামিক অ্যারে হিসেবে ডিক্লেয়ার হবে না। এটা স্ট্যাটিক অ্যারে হিসেবে ডিক্লেয়ার হবে। এখন স্ট্যাটিক অ্যারে কি আর ডাইনামিক অ্যারে কি, এটা একটা পার্থক্য চলে আসে। সমস্যা নেই, আমি বিস্তারিত আলোচনা করব। সো STLটা কি? STLটা মূলত একটা টেমপ্লেট লাইব্রেরি। ওকে, আমি যদি সি প্লাস প্লাসে ম্যানুয়ালি একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাকে অনেক ঝামেলা পোহাতে হবে। সি প্লাস প্লাসে ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করা মেলা অনেক ঝামেলা। সি প্লাস প্লাসেও সিতে আমরা STL এর সুবিধাটা পাই না, বাট সি প্লাস প্লাসে আমরা STL এর সুবিধাটা পাই। এখন সি প্লাস প্লাস ডাইনামিক অ্যারের জন্য একটা STL তৈরি করেই রাখছে, যার কারণে আমাদের ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করার জন্য সি প্লাস প্লাসে ওরকম ঝামেলাদায়ক পরিবেশে যাইতে হয় না। আমরা STLটা ইউজ করার মাধ্যমে এই ভেক্টরের টেমপ্লেট লাইব্রেরিটা ইউজ করার মাধ্যমে আমরা সি প্লাস প্লাসে সহজেই ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো ডাইনামিক অ্যারে কি আর স্ট্যাটিক অ্যারে কি, একটা পার্থক্য চলে আসে। ডাইনামিক অ্যারে মূলত হিপ মেমোরি অ্যালোকেট করে বা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে, আর স্ট্যাটিক অ্যারে মূলত স্ট্যাক মেমোরি অ্যালোকেট করে বা স্ট্যাক মেমোরি অ্যালোকেট করে। ওকে, সো স্ট্যাটিক মেমোরি কি আর ডাইনামিক মেমোরি কি, এটার একটা প্রশ্ন চলে আসে, তাই না? সমস্যা নেই, আমি স্ট্যাক মেমোরি আর হিপ মেমোরি সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। বিস্তারিত তেমন আইডিয়া দিতে পারবো না, কারণ এটা আসলে মেমোরি নিয়ে কোনো ক্লাস না, এটা আমরা ডেটা স্ট্রাকচার শিখতেছি। সো আমি স্ট্যাক মেমোরি সম্পর্কে এবং হিপ মেমোরি সম্পর্কে কিছু লিখে রাখছি, আপনারা মোটামুটি আইডিয়া পাবেন। স্ট্যাক মেমোরি হলো টেম্পোরারি মেমোরি। ওকে, টেম্পোরারি, ক্ষণস্থায়ী, এটা স্থায়ী কোনো মেমোরি না। স্ট্যাক মেমোরি মূলত ফাংশন কলের সময় ব্যবহৃত হয়। ফাংশন আমরা যখন কল করব, আমরা সি প্লাস প্লাসে বা সিতে আমরা যখন ফাংশন কল করব, তখন স্ট্যাক মেমোরি ব্যবহৃত হয়। বুঝতে পারছেন? বা আমরা যখন লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না সি প্লাস প্লাসে, আমি যেমন ইন্টিজার n নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটা কি হবে? এটা স্ট্যাক মেমোরি অ্যালোকেট করবে। তারপর আরেকটা স্ট্যাক মেমোরির সুবিধা হচ্ছে যে স্ট্যাক মেমোরিতে আমি মনে করেন আমার একটা কাজ শেষ হয়ে গেল, বা আমি একটা ফাংশন নিয়ে কাজ করছি, সেই ফাংশনের কাজ আমার শেষ হয়ে গেল, ওই ফাংশন মেমোরিতে যে পরিমাণ জায়গা দখল করেছিল সেটা অটোমেটিক ক্লিন আপ হয়ে যাবে। আমার ফাংশনের কাজ শেষ, মেমোরি অটোমেটিক ক্লিন আপ হয়ে যাবে। এবং স্ট্যাক মেমোরি তুলনামূলক ফাস্ট, হিপ মেমোরির চেয়ে তুলনামূলক ফাস্ট। ওকে, এবার একটু আসি হিপ মেমোরি নিয়ে। হিপ মেমোরি কি? হিপ মেমোরি হলো মূলত ডাইনামিক মেমোরি বা লং লিভড। ওকে, হিপ মেমোরি মূলত অবজেক্ট টাইপের ডেটাগুলো সংরক্ষণ করে এবং এটা ডাইনামিক্যালি অ্যালোকেট করতে হয়। হিপ মেমোরি আমাদের ডাইনামিক্যালি অ্যালোকেট করতে হয়। যারা পাইথন থেকে আসেন বা জাভাস্ক্রিপ্ট থেকে আছেন, তারা হয়তো বা বিষয়টা একটু কনফিউজিং লাগতেছে। আপনি যদি সি প্লাস প্লাস একটু ভালোভাবে জানেন, তাইলে আপনার কাছে এই কনসেপ্টগুলো একটু সহজ লাগবে। ডাইনামিক্যালি আমাদের অ্যালোকেট করতে হয় হিপ মেমোরি। ওকে, আর হিপ মেমোরি মূলত আমাদের ম্যানুয়ালি ক্লিন আপ করতে হয়। অর্থাৎ যেমন এখানে স্ট্যাক মেমোরি অটোমেটিক ক্লিন আপ হয়ে যাচ্ছে। আমি একটা ফাংশন কল করলাম, ফাংশনের কাজ শেষ, স্ট্যাক মেমোরি ওই ফাংশনের জায়গাটা অটোমেটিক ক্লিন আপ হয়ে গেল।
ওকে, বাট হিপ মেমোরিতে অটোমেটিক ক্লিন আপ হয় না। হিপ মেমোরিতে আমাদের এটা ডাইনামিক্যালি বা ম্যানুয়ালি ক্লিন আপ করতে হয়। ওকে, আর হিপ মেমোরি হলো লার্জার, মানে স্ট্যাক মেমোরির চেয়ে হিপ মেমোরিটা বড়, বাট হিপ মেমোরি কিন্তু স্লোয়ার। স্ট্যাক মেমোরির চেয়ে হিপ মেমোরিটা স্লো কাজ করে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন স্ট্যাক মেমোরি কি আর হিপ মেমোরি কি। আপনার যদি আরও জানার প্রয়োজন হয় আপনি গুগল থেকে বা বর্তমানে এআই আছে, এআই থেকে আপনি জেনে নিতে পারেন। আমি মূলত আপনাদের একটা শর্ট ধারণা দেওয়ার জন্য আমি স্ট্যাক মেমোরি এবং হিপ মেমোরি নিয়ে একটু কথা বললাম, যদিও বা এটা স্ট্যাক মেমোরি বা হিপ মেমোরি ক্লাস নয়। ওকে, সো আজকে আমরা কথা বলবো আজকের এই লেকচারটা মূলত ভেক্টর ইনিশিয়ালাইজেশন নিয়ে। ওকে, এই ভেক্টরটা কিন্তু এই হিপ মেমোরি অ্যালোকেট করে, কারণ ভেক্টরটা ডাইনামিক অ্যারে। ওকে, এখন প্রশ্ন চলে আসে, ভাই স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারের মধ্যে পার্থক্যটা কি? প্রথম পার্থক্য যদি বলি, স্ট্যাটিক অ্যারে স্ট্যাক মেমোরি অ্যালোকেট করে, আর ডাইনামিক অ্যারে বা ভেক্টর এটা কি করে? এটা হিপ মেমোরি অ্যালোকেট করে। কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা হিপ মেমোরি অ্যালোকেট করে, আর স্ট্যাটিক অ্যারে স্ট্যাক মেমোরি অ্যালোকেট করে। ওকে, তার মানে ভেক্টরটা কি? ভেক্টরটা যেহেতু ডাইনামিক অ্যারে, তাই ভেক্টর অবশ্যই হিপ মেমোরি অ্যালোকেট করবে। এখন ভেক্টর বা ডাইনামিক অ্যারে আর স্ট্যাটিক অ্যারের মধ্যে পার্থক্যটা কি? বিভিন্ন পার্থক্য আছে, তবে মূল পার্থক্যটা হচ্ছে, আমি নর্মালি C++-এ যে অ্যারেটা ডিক্লেয়ার করব, এটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেট করবে, তাই না? আর স্ট্যাটিক মেমোরির একটা আছে, বৈশিষ্ট্য আছে, স্ট্যাটিক মেমোরির সাইজটা ফিক্সড। অর্থাৎ আমি যদি নর্মালি একটা অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে সেই অ্যারের সি এবং C++-এ কিন্তু অ্যারের সাইজ বলে দিতে হয়। প্রথমেই অ্যারের সাইজ বলে দিতে হয় যে আমি কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করব। ওকে, সো আমি যখন C++-এ নর্মালি কোনো অ্যারে ডিক্লেয়ার করব, তখন আমি যখন অ্যারের সাইজটা বলে দিব 20 অথবা 30 বা 40 বা 50, তখন এই সাইজটা ফিক্সড হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। আমার যদি ভবিষ্যতে প্রয়োজনে অ্যারের সাইজটা বাড়াতে হয়, আমি চাইলে বাড়াতে পারবো না। ওকে, বাট STL ভেক্টর এটা না। STL ভেক্টর ডাইনামিক অ্যারে, আমার এখানে সাইজ বলে না দিলেও হচ্ছে। আবার আপনি চাইলে সাইজ বলতেও পারবেন, কিন্তু আপনি চাইলে ডাইনামিক অ্যারে বা STL ভেক্টরের কি করতে পারবেন? সাইজ প্রয়োজন মতো বাড়াই নিতে পারবেন। ওই তো বললাম না, পাইথন বা জাভাস্ক্রিপ্টে আপনি নর্মালি যে অ্যারেটা ডিক্লেয়ার করেন, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন ডাইনামিক অ্যারে হিসেবে ডিক্লেয়ার হয়। বুঝতে পারছেন? এটা বিহাইন্ড দ্য সিন ডাইনামিক অ্যারে হিসেবে ডিক্লেয়ার হয়। বাট C++-এ নর্মালি যে অ্যারেটা ডিক্লেয়ার করা হয়, বা সিতে নর্মালি যে অ্যারেটা ডিক্লেয়ার করা হয়, এটা বিহাইন্ড দ্য সিন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেট করে, বা স্ট্যাক মেমোরিতে সেটা স্টোর হয়। আর আমি যদি ডাইনামিক অ্যারে নিতে চাই, তাহলে আমাদের ভেক্টর নিতে হবে, বা ম্যানুয়ালি আপনাকে ডাইনামিক অ্যারে C++-এ ডিক্লেয়ার করতে হবে। কিন্তু ম্যানুয়ালি C++-এ ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করা অনেক ঝামেলা। তাই এই ঝামেলা থেকে বাঁচার জন্য C++ STL তৈরি করে রাখছে আমাদের জন্য, যে STL একটা টেমপ্লেট লাইব্রেরি, অর্থাৎ ডাইনামিক একটা টেমপ্লেট লাইব্রেরি, যে টেমপ্লেট লাইব্রেরিটা ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি? সহজেই একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো আজকের এই ক্লাসে মূলত আমরা ভেক্টর ইনিশিয়ালাইজেশন দেখব। ওকে, সো আমি চলে যাচ্ছি আমাদের VS কোডে। আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি চ্যাপ্টার 2 ভেক্টর। ওকে, চ্যাপ্টার 2 ভেক্টর। এটা কি বললো? এক মিনিট। চ্যাপ্টার 2 ভেক্টর। ওকে, এবার ঠিক আছে। সো চ্যাপ্টার 2 ভেক্টর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে দেব, নাম দিলাম ভেক্টর ইনিশিয়ালাইজেশন .cpp। ওকে, সো ভেক্টর আমরা বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। তার আগে মূলত আমাদের মেইন স্ট্রাকচারটা লাগবে। আমি স্ট্রাকচার রেডি করে নিলাম, স্ট্রাকচার আমাদের রেডি। এখন ভেক্টর আমরা বিভিন্নভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন ধরেন, প্রথমে যেটা বেসিক টাইপ, ওকে, প্রথমে আমাদের ভেক্টর কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ডেটা টাইপটা বলে দিতে হবে। অর্থাৎ আমি কি টাইপের ডেটা এখানে রাখবো, ইন্টিজার টাইপ রাখবো, নাকি ফ্লোট রাখবো, নাকি ডাবল রাখবো, নাকি স্ট্রিং রাখবো, সেই টাইপটা এখানে বলে দিতে হবে। এবং তারপরে আমাদের ভেক্টর একটা নাম দিতে হবে। ওকে, সো আমি
এই অ্যাপ্রোচটা ফলো করি। প্রথমে আমাদের লিখতে হবে ভেক্টর। আমি সাপোজ ইন্টিজার রাখবো, দিয়ে দিলাম। আর ভেক্টরের নাম দিতে হবে এবার। আমরা সাধারণত ভেক্টরের নাম হিসেবে ভি ইউজ করে থাকি, সো আমি ভি দিলাম। ওকে, আমাদের ভেক্টর কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল। এখন এখানে সাইজ বলে দিতে হয় না। ওকে, আমরা যেমন স্ট্যাটিক অ্যারেতে ইন্টিজার এ আর আর অফ 20 সাইজ বলে দিতে হয় না, বাট ভেক্টরে সাইজ বলে দিতে হয় না। আবার চাইলে আপনি বলে দিতেও পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি সি আউট ভি ডট সাইজ, তাহলে দেখি কি প্রিন্ট হয়। আমি কোডটাকে রান করলাম, 0 আসবে। হ্যাঁ, 0 চলে আসছে, কারণ আমাদের ভেক্টরে কিচ্ছু নেই বা আমাদের ডাইনামিক অ্যারেতে কিচ্ছু নেই, এই কারণে সাইজ আসছে 0। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা টাইপ আমরা দেখি। এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে আমরা ভেক্টর কিওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা প্যারেনথিসিস দিয়ে যদি আমরা অ্যারের মতো সাইজ বলে দিতে পারবো। ওকে, আমি যদি এখানে এটা কমেন্ট আউট করে দিই, এটা কমেন্ট আউট করে দিলাম, এবং আমি এখানে আরেকটা ভেক্টর নিব, ইন্টিজার টাইপের ভেক্টর, নাম ভি দিলাম, এবং এখানে আমি চাইলে সাইজ বলে দিতে পারবো। মনে করেন আমি 10 দিয়ে দিলাম, ওই তো অ্যারের মতো, স্ট্যাটিক অ্যারের মতো। ওকে, আমি 10 দিয়ে দিলাম। এবার যদি আমি সি আউট করি এটাকে, তাহলে দেখেন সাইজ আসবে 10, অর্থাৎ এখানে 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন 10 চলে আসছে, আউটপুটে 10 চলে আসছে। ওকে, আমরা আরেকটা টাইপ দেখি। এই তো, এটা দেখেন। এখন আমি যে এখানে সাইজ বলে দিলাম না, সাইজ বলে দেওয়ার পরে আমি যদি চাই যে 10 সাইজের যে আমার একটা ভেক্টর ডিক্লেয়ার হইলো, এই ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টে কি থাকতে পারে বা আমি কি ভ্যালু রাখবো। ওকে, আমি যদি এখানে 2 দিয়ে দিই, তাহলে 10 সাইজের এই ভেক্টরে প্রতিটা এলিমেন্ট 2 হয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয়, আমি এখানে কি করব, আমি ভেক্টরটা প্রিন্ট করে দেখি। ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0, i লেস দেন ভি ডট সাইজ, দেন i প্লাস প্লাস। এবার আমি যদি এখানে সি আউট করি, আপনি এটা অ্যারের মতোই প্রিন্ট করতে পারবেন, ভি অফ i দেন হ্যান্ডেল। ওকে, সো এবার আমরা দেখি, কোডটাকে রান করি। দেখেন, এই দেখেন, আমি কিন্তু বলে দিয়েছি যে ভেক্টরের প্রতিটা এলিমেন্ট হবে 2, তাই এখানে প্রত্যেকটা এলিমেন্ট 2 আকারে প্রিন্ট হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরেকটা টাইপ দেখি। এটা হলো, মনে করেন আমি একটা ভেক্টর আমার কাছে আছে, আমি সেই ভেক্টরটা কপি করে আরেকটা ভেক্টরে রাখবো। তাহলে কি হবে, মনে করেন আমার কাছে যে ভি ভেক্টরটা আছে না, এখানে কিন্তু আমি কমেন্ট আউট করে দিই। আমি মনে করেন এখানে আরেকটা ভেক্টর নিলাম, ভেক্টর ইন্টিজার, দেন আমি এখানে ভি2 নিলাম। ওকে, এই ভি2 এ এই প্যারেন্থেসিসের ভিতরে আমি ভি দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই ভি ভেক্টরটা ভি2 এ কপি হয়ে গেল, অর্থাৎ ভি ভেক্টর পুরোটাই ভি2 এর মধ্যে, ভি2 ভেক্টরের মধ্যে কপি হয়ে গেল। আমি যদি এই লুপটা এখন আনকমেন্ট করি, কমেন্ট আউট করি, কমেন্ট থেকে বের করে নিয়ে আসি, কি হইলো আবার, এটা খালি কমেন্টই হচ্ছে, একটা মিনিট। ওকে, কমেন্ট থেকে আমি বের করে নিয়ে আসলাম। এবার আমি ভি2টা প্রিন্ট করবো। ওকে, আমি ভি2টা প্রিন্ট করে দেবো এবার। ওকে, সেমিকোলন হবে। এবার যদি আমি রান করি, তাহলে দেখেন ভি2টা কিন্তু প্রিন্ট হইলো, এবং এই ভিটা আমি কিন্তু ভি2 এ কোনো প্রকার এলিমেন্ট সেট করে দিই নাই, বাট আমি ভি2 এর মধ্যে কি করছি, ভি2 এর মধ্যে আমি ভি ভেক্টরটা কপি করে দিয়ে দিয়েছি, যার কারণে এই ভি2 ভেক্টরের মধ্যেও সবগুলো এলিমেন্ট 2 হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমরা একটু আরেকটা টাইপ দেখার চেষ্টা করি। হ্যাঁ, এবার আমরা এটা দেখবো। ওকে, এটা মূলত আমি একটা অ্যারেকে কি করব, ভেক্টরের মধ্যে কপি করে রাখবো, স্ট্যাটিক অ্যারেকে। ওকে, মনে করেন আমি এখানে একটা অ্যারে নিচ্ছি, অ্যারের নাম দিলাম ইন্টিজার, উপরেই নেই। ওকে, উপরে নিলাম আমি ইন্টিজার এ অফ 5, এবং এখানে আমি রাখবো কি, এখানে আমি রাখলাম 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5 আমি রেখে দিলাম।
এবার যদি আমি কি করতে চাই, এই অ্যারেটাকে আমি মনে করেন এই v2 ভেক্টরে কপি করব। আমি এটাকে কমেন্ট করে দিই। আমি মনে করেন এই অ্যারেটাকে v2 ভেক্টরে কপি করব। ওকে, তাহলে আমি কি করব, প্রথমে অ্যারের স্টার্টিং ইন্ডেক্সটা বলে দিতে হবে। অ্যারের স্টার্টিং ইন্ডেক্স আমরা শুধুমাত্র অ্যারের নাম দিয়ে বলে দিতে পারি। ওকে, তারপর আমরা অ্যারের এন্ডিং যে ইন্ডেক্সটা আছে এটা বলতে হবে। সো অ্যারের এন্ডিং ইন্ডেক্স কিভাবে বলবো, এই এ প্লাস আমাদের অ্যারের সাইজ কত 5 না, আমি 5 দিয়ে দিলাম, তাইলে কিন্তু অ্যারের এন্ডিং ইন্ডেক্সটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমি এই v2টাকে আবার প্রিন্ট করি, সরি এটা v হয়ে আছে, এখানে v2 দিতে হবে। হ্যাঁ, আমি যদি রান করি, এই দেখেন 1 2 3 4 5 কিন্তু সাকসেসফুল এখানে কপি হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। আর আজকের এই লেকচারটা ছিল মূলত এই পর্যন্তই। এই লেকচারে আমরা কি কি আলোচনা করলাম একটু সামারি করি। এই লেকচারে আমরা ডাইনামিক অ্যারে নিয়ে কথা বললাম, STL নিয়ে কথা বললাম, স্ট্যাক মেমোরি নিয়ে কথা বললাম, তারপর হিপ মেমোরি নিয়ে কথা বললাম, তারপর আমরা কি নিয়ে কথা বললাম, ভেক্টর ইনিশিয়ালাইজেশন নিয়ে কথা বললাম। ওকে, এবং সেগুলো আমরা প্র্যাকটিক্যালিও দেখলাম। ওকে, সো আজকের লেকচারটা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আল্লাহ হাফেজ।